2026 সালের 4 মে মাঝরাত, স্থান ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সরকারি ভোট গণনা কেন্দ্র। পুরো রাজ্যের চোখ তখন এই একটা আসনের ফলাফলের দিকে তাকিয়ে, যেখানে মুখোমুখি লড়াইয়ে ছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী। 12 রাউন্ড গণনা শেষ হওয়া পর্যন্ত লড়াই চলছিল একদম কাঁটায় কাঁটায়, সমানে সমানে। কিন্তু ঠিক তারপরই কাউন্টিং সেন্টারের ভেতরের পরিস্থিতি আচমকা বদলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একটি অফিসিয়াল অভিযোগ করেন যে চূড়ান্ত রাউন্ডগুলির ঠিক মুখে গণনা কেন্দ্রে চরম অস্বচ্ছতা তৈরি করা হয়, নিয়ম লঙ্ঘন করা হয়, প্রার্থী এবং তার প্রধান নির্বাচনী এজেন্টদের সেখান থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। মাঝরাতের সেই চরম নাটকীয়তার পর নির্বাচন কমিশন ঘোষণা করে যে 15,105টি ভোটে জিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই জয়ের ওপর ভর করে রাজ্যে ঘটে যায় এক বিশাল রাজনৈতিক পরিবর্তন এবং নতুন মুখ্যমন্ত্রী হন আমাদের শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু এই ফলাফলকে খুব ভালো মনে মেনে নেয়নি রাজ্যের প্রধান বিরোধী শিবির। ঠিক 43 দিনের মাথায় অর্থাৎ 2026 সালের 16 জুন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সশরীরে হাজির হন কলকাতা হাইকোর্টের এজলাসে। তিনি শুভেন্দু অধিকারীর এই ঐতিহাসিক জয়ের বিরুদ্ধে একটি অফিসিয়াল ইলেকশন পিটিশন বা নির্বাচনী মামলা দায়ের করেন। কিন্তু প্রশ্ন হলো যে তিনি হাইকোর্টে ঠিক কি প্রমাণ করতে চাইছেন। আর এই নির্বাচন কমিশন একবার কাউন্টিং শেষে কাউকে যদি একবার উইনার সার্টিফিকেট দিয়ে দেন, তাহলে কি পরবর্তীকালে আদালতের মাধ্যমে তাকে পরাজিত প্রার্থী হিসেবে আবার প্রমাণ করা যায়? ভোটের ফল ঘোষণার পর কি একজনের জেতা আসন কেড়ে নেওয়া যায়? কিন্তু আমি যদি বলি হ্যাঁ যায়। আমাদের দেশের সংবিধানে কিন্তু এমন একটি নির্দিষ্ট আইন রয়েছে যা আদালতে প্রমাণিত হলে নতুন কোনো উপনির্বাচন ছাড়াই মাঝ রাস্তায় আটকে যেতে পারে এই নতুন মুখ্যমন্ত্রীর পদ। তো চলুন জানা যাক এই বিষয়ে আইন ঠিক কি বলে, আর ইতিহাসে কি এইরকম ঘটনা আদৌ কোনোদিন হয়েছে কিনা। বর্তমান মিডিয়া হয়তো আপনাকে এটা দেখাচ্ছে যে এটা স্রেফ একটা রাজনীতি হার জিতের লড়াই বা একজন নেত্রীর পরাজয়কে না মেনে নেওয়ার এক জেদ বা ইগোর সমস্যা হিসেবে। কিন্তু বাস্তব ইতিহাস বলছে অন্য এক কথা। ভারতের রাজনৈতিক ইতিহাস এবং নির্বাচনী পিটিশনের সবথেকে উল্লেখযোগ্য প্রভাবশালী ঘটনাটি হলো 1975 সালের ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ মামলাটি। এটি ইতিহাসের একমাত্র ঘটনা যেখানে একজন আসীন প্রধানমন্ত্রীর নির্বাচন আদালত দ্বারা সরাসরি বাতিল করা সম্ভব হয়েছিল। আর এই ঘটনা প্রমাণ করে যে ভারতের বিচার ব্যবস্থা প্রধানমন্ত্রীর মতো উচ্চপদস্থ ব্যক্তির বিরুদ্ধেও রায় দেবার ক্ষমতা রাখে। নির্বাচনী পিটিশনের মাধ্যমে একজন জয়ী প্রার্থীর আসনও বাতিল করা আইনতভাবে সম্ভব, যা গণতন্ত্রের শুদ্ধতা বজায় রাখার জন্য সবথেকে একটি শুদ্ধ আইনি পথ। তো চলুন এবার জানা যাক যে কি সেই আইন যার প্রয়োগ করে মমতা ব্যানার্জি এই আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এই আইন তাকে ঠিক কতটা সুবিধা দিতে পারে। তো এই আইনটাকে বুঝতে গেলে আমাদের সবার আগে জানতে হবে ভারতীয় সংবিধানের দুইটি অনুচ্ছেদ। একটা হচ্ছে 329A, আরেকটি হচ্ছে 329B। এই দুটি ধারাকে এই আইন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন যদি কাউকে একবার বিজয়ী ঘোষণা করে দেয়, আপনি কোনো সাধারণ থানায় গিয়ে বা হাইকোর্টে সাধারণ রিট পিটিশন করে সেই ফলাফলকে কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারেন না। এর একমাত্র আইনসম্মত রাস্তা হলো ইলেকশন পিটিশন বা নির্বাচনী মামলা। আর এই মামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের মাধ্যমে। তবে এর নিয়ম কিন্তু খুব কঠিন। ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে ঠিক 45 দিনের মধ্যে এই মামলা সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টে দায়ের করতে হবে। হ্যাঁ, একদিন দেরি হলে সেই মামলা কিন্তু আদালত ছুঁয়ে পর্যন্ত দেখবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইনজীবীরা ঠিক 43তম দিনে অর্থাৎ ডেডলাইনের শেষ হওয়ার মাত্র 48 ঘন্টা আগে কলকাতা হাইকোর্টে এই মামলাটি নথিভুক্ত করেছেন, যার অর্থ হলো টেকনিক্যাল গ্রাউন্ডে এই মামলাটির টাইমিং কিন্তু একদম নিখুঁত। এখন প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো মামলা তো করলেন, কিন্তু কোর্টে গেলেই কি মাননীয় শুভেন্দু অধিকারীর এই বিধায়ক পদ বা মুখ্যমন্ত্রীর আসন কি বাতিল হয়ে যেতে পারে? মোটেই না। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আইনের 100 নম্বর ধারাকে যথাযথভাবে ফলো করতে হবে, তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ দিতে হবে। তাদের মূল অভিযোগ হলো, মানে টিএমসির তরফ থেকে মূল অভিযোগ হলো যে 12 রাউন্ড গণনার পর থেকে কাউন্টিং সেন্টারে নিয়ম ভাঙা হয়েছে, ইভিএম গণনায় কারচুপি হয়েছে। এই অভিযোগগুলি আদালতে তাকে প্রমাণ করতে হবে এবং তারপর আদালত যদি তার এই অভিযোগে সন্তুষ্ট হয় তবেই আদালত কিন্তু তার পক্ষে রায়দান করবেন। কিন্তু প্রশ্ন হলো যে ধরুন আদালত তার পক্ষে রায় দিয়ে দিল, কিন্তু সেই রায় কিভাবে কার্যকর হবে? আদালত কি সরাসরি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে বা হস্তক্ষেপ করতে পারে? মানে আদালত কি আবার সেখানে পুনর্নির্বাচন করাবে, আবার নতুন করে ভোট করাবে? না, এখানে ভারতীয় সংবিধানের 101 নম্বর ধারাটি হাইকোর্টের বিচারপতিকে একটি নজিরবিহীন ক্ষমতা দিয়েছে।
যদি সমস্ত ইভিএম এবং গণনা কেন্দ্রের ভিডিওগ্রাফি নতুন করে স্ক্রুটিনি করার পর আদালত এটা নিশ্চিত হয় যে কাউন্টিং সেন্টারে সত্যিকারের জালিয়াতি হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বৈধ ভোট পেয়ে সেখানে জয়ী হয়েছে, তবে হাইকোর্ট এক্ষেত্রে কোনো পুনর্নির্বাচনের নির্দেশই দেবে না। আদালত সরাসরি শুভেন্দু অধিকারীর এই জয়কে বাতিল করে দেবে এবং দ্বিতীয় স্থানে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভবানীপুর কেন্দ্রের অফিসিয়ালি বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করে দিতে পারে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। নতুন কোনো ভোট ছাড়াই, নতুন কোনো পুনর্নির্বাচন ছাড়াই আদালতের মাত্র একটি রায়ে রাতারাতি ফলাফল কিন্তু সম্পূর্ণ উল্টে যাওয়ার একটি আইনি রাস্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো খোলা আছে। সুতরাং আইনি বাস্তবতা এটাই প্রমাণ করে যে গণতন্ত্রে ইভিএম এর বোতাম টিপে সাধারণ মানুষ যে রায় দেন তা কখনো কখনো গণনা প্রক্রিয়ার অসহ্যতার কারণে সেই রায়ের চূড়ান্ত ফাইসলা হয় আদালতে ঠান্ডা ঘরে। নির্বাচন কমিশনের দেয়া এই উইনার সার্টিফিকেট কিন্তু শেষ কথা নয়। ভারতের সংবিধানের আদালতের মাধ্যমে সেই ফলাফল পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার এবং প্রয়োজনে সেই আসনকে বাতিল করার সম্পূর্ণ আইনি অধিকার আদালতে সম্পূর্ণভাবে রয়েছে। ভবানীপুর কেন্দ্রের এই আইনি লড়াই আগামী দিনে ঠিক কোন দিকে মন নেয় তা সম্পূর্ণ নির্ভর করছে আদালতে উপস্থাপিত অকাট্য তথ্য প্রমাণ এবং আইনি যুক্তির উপর। আমরা নজর রাখবো এই মামলার পরবর্তী আইনি ফাইলে। এবং খবরের পেছনের এই আসল আইনি সত্যটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে এসে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং রাজনীতির পেছনে থাকা এইরকম আইনি বিশ্লেষণ যদি আপনি খুব সহজভাবে এবং সহজ ভাষায় জানতে চান এবং বুঝতে চান, তাহলে আমাদের চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। এবং তারই সাথে আমাদের ভারতীয় ডিফেন্স ব্যবস্থার নতুন আপডেট যদি আপনি গভীরভাবে বুঝতে চান এবং জানতে চান যে সেখানে ঠিক কি চলছে এবং সেটি গ্লোবালি জিও পলিটিক্সকে কিভাবে প্রভাবিত করছে, তার জন্য কিন্তু আপনি আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন স্যাডো ফাইলস। তো বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।